সুপ্রভাত বন্ধুরা। আজ 7 এপ্রিল মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। প্রায় সিনেমার কায়দায় ঝুঁকি নিয়ে ইরানে ঢুকে ভেঙে পড়া যুদ্ধ বিমানের 2 পাইলটকে উদ্ধার করে নিয়ে এসেছে আমেরিকা। আর তা করতে গিয়ে নিজেদেরই প্রায় 900 কোটি টাকার একটি যুদ্ধ বিমান নিজেরাই ধ্বংস করে দিয়েছে তারা। কোনো সূত্র বলছে সংখ্যাটা 1 নয়, 2টি যুদ্ধ বিমান। সূত্রের খবর, ওই পাইলটকে উদ্ধার করতে ইরানের মরুভূমির ওপরে অস্থায়ী এয়ারফিল্ড তৈরি করে ফেলে আমেরিকা। কিন্তু সমস্যা তৈরি হয় যখন সেই এয়ারফিল্ডে অবতরণের পর অকেজো হয়ে পড়ে অন্তত একটি মার্কিন বিমান। ইরানি যোদ্ধারা প্রবল আক্রমণ করে ওই মার্কিন সেনাদের। সরাসরি বোমার লড়াই হয়। আমেরিকান বিমান বাহিনী পালিয়ে যাওয়ার আগে তাদের বিমান নিজেরাই ধ্বংস করে দিয়ে চলে যায় বলেই জানা গেছে। সংঘর্ষে নিহত হলেন ইরানের সামরিক গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি। সোমবার ইরানের সরকারি সংবাদ মাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। ফলে কোথায় কিভাবে তাঁর মৃত্যু হলো, কোন দেশের হামলায় তিনি নিহত হয়েছেন, এই বিষয়গুলি প্রাথমিকভাবে স্পষ্ট নয়। খাদেমের আগে ইরানের সামরিক বাহিনীর গোয়েন্দা শাখার প্রধান ছিলেন মোহাম্মদ কাজেমি। গত বছরের জুন মাসে ইসরায়েলের হামলায় নিহত হন কাজেমি। তার কয়েকদিন পরেই ইরানের রেভলিউশনারি গার্ড কোরের গোয়েন্দা প্রধান করা হয় ব্রিগেডিয়ার জেনারেল খাদেমিকে। 1 বছরের মধ্যে এবার ইরানের সামরিক বাহিনীর নতুন গোয়েন্দা প্রধানও নিহত হলেন সংঘর্ষে। ইসরায়েল ও কুয়েতে রবিবার ভোরে একযোগে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন হামলা চালালো ইরান। এই হামলার একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি চুক্তিতে পৌঁছতে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন। অন্যথায় দেশটির ওপরে চরম বিপর্যয় নেমে আসবে বলেও হুঁশিয়ার করেন তিনি। কুয়েত ও ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের সর্বশেষ হামলার জবাব দিচ্ছে। প্রসঙ্গত, গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। প্যালেস্তাইনের অবরুদ্ধ অঞ্চল গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। তাদের তথ্য অনুযায়ী উত্তর গাজার দারবাজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের সঙ্গে যোগসাজশের দায়ে ইরানের 2 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, চলতি বছরের শুরুতে সরকার বিরোধী বিক্ষোভের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করার দায়ে দোষী সাব্যস্ত 2 ব্যক্তিকে রবিবার মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। ইসরায়েলের জাফায় অবস্থিত বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ক্লাস্টার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলার দায় স্বীকার করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ খবরের প্রতিবেদনে বলা হয়েছে, বেন গুরিয়ান বিমানবন্দরে একটি সন্দেহজনক প্যাকেজ থেকে ধোঁয়া বের হতে দেখে অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। ওই প্যাকেজ থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিমানবন্দরে আতঙ্ক তৈরি হয়। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সরিয়ে নেওয়া হয় সেখানকার সব কর্মীকে। প্যাকেজের ভেতর কী ধরনের পদার্থ রয়েছে তা শনাক্ত করতে এবং সেগুলো সরিয়ে নিতে বর্তমানে বিমানবন্দর কর্তৃপক্ষ কাজ করে চলেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিতভাবে কিছু জানা যায়নি। হরমুজ প্রণালী দিয়ে ইরাকি জাহাজগুলো চলাচল করতে পারবে বলে জানিয়ে দিল ইরান। তেহরান ঘোষণা করেছে, ইরাকি জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে অবাধে চলাচল করতে পারবে। এই পদক্ষেপকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তেহরানের নিয়ন্ত্রণ শিথিল করার সর্বশেষ ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। খবরের সূত্র আল জাজিরা। আসছি দেশের খবরে। 4 দিন ঘন জঙ্গলে একা, তবুও ভয় পাননি। অবশেষে উদ্ধার করা গেল কেরালার 36 বছরের তরুণী GS সারান্নাকে। কর্ণাটকের কোদাগু জেলার তাদিয়ান দামোল পাহাড়ি পথে হারিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন সারান্না। রবিবার সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়। কোকিঝোড় জেলার নাদাপুরামের বাসিন্দা সারান্না গত বৃহস্পতিবার 10 জনের একটি দলের সঙ্গে ট্রেকিংয়ে বেরিয়েছিলেন। সেদিন সকাল 7টা নাগাদ তিনি কাদিয়ান দামুল ট্রেকিং বেসে পৌঁছান, কিন্তু পরে আর ফিরে না আসায় উদ্বেগ তৈরি হয়। দ্রুত শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে উদ্ধার করা হয় তাকে।
আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নামে বিদেশে বিপুল পরিমাণ বেআইনি সম্পত্তি ও তাঁর স্ত্রীর নামে 3টি দেশের পাসপোর্ট থাকার অভিযোগকে কেন্দ্র করে যখন উত্তাল আসাম, তখন আরেক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী পাহাড় প্রমাণ দুর্নীতির বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা থান্ডুর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। থান্ডুর বিরুদ্ধে তাঁর স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে সরকারি কাজের বরাত পাইয়ে দিয়ে হাজার কোটি টাকা তছরূপের ঘটনার অভিযোগ উঠেছে। বিরোধীদের আনা নোটিশ সোমবার খারিজ করে দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবি জানিয়ে সংসদের 2 কক্ষেই যে পৃথক প্রস্তাব আনা হয়েছিল তা গ্রহণই করা হলো না। বিরোধীদের অভিযোগ ছিল গুরুতর। তাদের দাবি, দায়িত্বে থাকাকালীন মুখ্য নির্বাচন কমিশনার পক্ষপাত দুষ্ট আচরণ করছেন, নির্বাচনে জালিয়াতির তদন্তে ইচ্ছাকৃত বাধা দিচ্ছেন এবং বিপুল সংখ্যক ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার প্রক্রিয়ায় যুক্ত থেকেছেন। কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে প্রস্তাব গ্রহণের প্রাথমিক ধাপেই আটকে দেওয়া হলো। ভারত বাংলাদেশ সীমান্তের মোট 4096 কিলোমিটার এলাকায় অনেকটাই এখনও উন্মুক্ত। জলাশয় থাকায় সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। এমন 175 কিলোমিটার এলাকায় সীমানা পাহারায় সাপ ও কুমির ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে বিএসএফ। তা করা গেলে অনুপ্রবেশ ঠেকানো যাবে বলে তাদের আশা। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের কুশীনগর থেকে শনিবার গ্রেপ্তার করা হয় রিজওয়ান নামের এক সন্ন্যাসীকে। এর আগেও তাকে একাধিকবার সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার করা হয়েছিল। সে নাকি আইএসআইএস এর হয়ে কাজ করত। দেশে চিকিৎসা শিক্ষার পরিধি বাড়াতে গত 5 বছরে নতুন মেডিকেল কলেজ গড়ার জন্য জমা পড়েছে 443টি আবেদন। তার মধ্যে 265 আবেদনকে অনুমোদন দিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন। লোকসভায় এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। বৃদ্ধিতে এগিয়ে 5 রাজ্য। সরকারি তথ্য বলছে আবেদন ও অনুমোদনের মধ্যে ব্যবধান এখনও যথেষ্ট। 2025-26 শিক্ষাবর্ষে 80টি আবেদনের মধ্যে অনুমোদন পেয়েছে 43টি। এখন রাজ্যের খবর। সোমবার মালদা মোথাবাড়ি নিয়ে দেশের সর্বোচ্চ আদালতে নজিরবিহীন সমালোচনার মুখে পড়ল রাজ্য সরকার। সোমবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ মোথাবাড়ির ঘটনা মোকাবিলায় প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা এবং আমলাতন্ত্রের উদাসীন মনোভাব নিয়ে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করে। শুনানির শুরু থেকেই আদালতের মেজাজ ছিল অত্যন্ত কড়া, যা সাম্প্রতিক সময়ে রাজ্য প্রশাসনের জন্য এক বড়সড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে রাজ্য প্রশাসন পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে শীর্ষ আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শুনানির সময় মোথাবাড়ির ঘটনার একটি ভিডিও আদালতের হাতে তুলে দেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সেই ভিডিওতে এক বিচারকের আতঙ্কিত আর্তনাদ শোনা যায়। ভিডিওটি দেখার পর প্রধান বিচারপতি বলেন, প্রশাসন বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে না পারলে সেখানে কি করতে হবে তা আদালত জানে। মালদা ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করতে গিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানায় যে ওই এলাকায় যখন সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হচ্ছিল তখন জেলা প্রশাসন ও পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। প্রধান বিচারপতি মন্তব্য করেন, জনজীবন সচল রাখা এবং আইন শৃঙ্খলার সুরক্ষা দেওয়া প্রশাসনের প্রাথমিক দায়িত্ব হলেও মালদার ক্ষেত্রে তা বিন্দুমাত্র প্রতিফলন দেখা যায়নি। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী বিক্ষোভকারীদের আটকানো বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সঠিক সময়ে কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি। পুলিশের এই নিষ্ক্রিয়তাকে সরাসরি প্রশাসনিক ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছে শীর্ষ আদালত। দিনহাটা আর তুফানগঞ্জের তাঁতিপাড়ার অলিতে গলিতে এখন আর চিরচেনা ঠকাঠক শব্দ কান পাতলেও শোনা যায় না। দিনহাটার ঝুড়িপাড়া থেকে সাহেবগঞ্জ রোডের কিংবা তুফানগঞ্জের তাঁতিপাড়ায় তাঁতিদের হাতের জাদু দেখানোর দিন এখন অস্তাচলে যেতে বসেছে। সুদিন ফেরানোর স্বপ্ন দেখানো শুরু হয়েছিল সেই 2011 সালে। মুখ্যমন্ত্রী হবার আগে কোচবিহারে এসে মমতা ব্যানার্জি তাঁত হাবের স্বপ্ন দেখিয়েছিলেন। তারপরে বিজেপি এসে 2016 সালে কেন্দ্রের টাকায় তাঁতের হাল ফেরাতে গোছা গোছা ফর্ম ফিল আপ করাল দেন। কেউই কিছুই করেনি।
উল্টে গত 15 বছরে জেলায় বড়জোর 20% তাঁত কোনো রকমে টিকে রয়েছে। মৃতপ্রায় শিল্প আদৌ বাঁচবে তো, এটাই এখন বড় প্রশ্ন তাঁতিপাড়ায়। ভোটের মুখে পাওয়া না পাওয়া আর মিথ্যে প্রতিশ্রুতির হিসাব মেলাচ্ছে কোচবিহারের রুগ্ন হয়ে পড়া একটার পর একটা তাঁতিপাড়া। অভিজ্ঞতার নিরিখেই এবার ভোটের লাইনে দাঁড়িয়ে নিজেদের প্রতিনিধি বাঁচবে দিনহাটা তুফানগঞ্জের তাঁতিপাড়ার ভোটারেরা। বীরভূম জেলার দেউচা ও পাঁচামি পাথর শিল্প সাঁইথিয়া বিধানসভার মোহাম্মদ বাজার ব্লক এলাকায় এখানকার বিখ্যাত কালো পাথর সারা দেশে রপ্তানি হয়। প্রতিদিন হাজার হাজার গাড়ি পাথর নিতে আসে এই পাথর শিল্পাঞ্চলে। বর্তমানে সিন্ডিকেট রাজ সারা রাজ্য জুড়ে সক্রিয়। তাদের ছাড়া কেউ সরাসরি মাল কেনা বেচা করতে পারবে না। 2011 সালের পর ব্যাপক সিন্ডিকেট রাজের নামে শাসক দল সেখানে ডিসিআর এর নামে ব্যাপক তোলাবাজি শুরু করে। বর্তমানে এই শিল্প এলাকার কয়েক লক্ষ মানুষ এই পাথর শিল্পের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। নির্বাচনের প্রচারের সময় সিপিআইএম প্রার্থীকে কাছে পেয়ে আদিবাসী শ্রমিক কৃষক তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। সেখানে আঙ্গারগড়িয়ার বাসিন্দা প্রভাস মাল সহ অনেকেই অভিযোগ করে বলেন, এখানে কয়লা খনির নামে মানুষকে প্রতারিত করে পাথর খাদানকে কর্পোরেটের হাতে তুলে দিতে চাইছে সরকার। এখানে 400 ফুট নিচে কয়লা রয়েছে, তার ওপর আছে পাথরের গভীর পাথরের স্তর। এত মাটির পাথর কোথায় রাখা হবে? একটা অবাস্তব পরিকল্পনা। এই প্রকল্পের ফলে হাজার পরিবার উচ্ছেদ হবে, তাদের পুনর্বাসনের কি হবে? রাজ্য সরকারের কোনো পরিকল্পনা নেই। এখানে আমরা কয়লা খনি করতে দেব না। 26 বিধানসভা নির্বাচনে বামেদের প্রার্থী তালিকার চমকপ্রদ নাম আফরিন বেগম। বালিগঞ্জ কেন্দ্রে সিপিআইএম এর মুখ তিনি। দলের 29 বছর বয়সী এই তরুণী প্রার্থীর বিষয় আশয় বলতে কিছুই নেই। স্থাবর সম্পত্তির ঘরে বড় বড় হরফে লেখা রয়েছে শূন্য। সোমবার আফরিন মনোনয়ন জমা দিয়েছে। সেই সঙ্গে তার জমা দেওয়া হলফনামার হিসাব অনুযায়ী আফরিনের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 1,76,777 টাকা 82 পয়সা। পেশাগত লড়াইয়ের ময়দানে নামলেও তার পকেটে রয়েছে নগদ মাত্র 500 টাকা। তবে সঞ্চয়ের ঝোঁক রয়েছে তার। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শাখা সহ মোট 3টি ব্যাংকে তার গচ্ছিত আমানত 1,46,785 টাকা 22 পয়সা। ব্যাংকের গণ্ডি ছাড়িয়ে শেয়ার বাজারেও অল্প বিস্তর লগ্নি করেছেন তিনি। সেখানে তার শেয়ারের অংশ বাজার মূল্য মাত্র 21,500 টাকা। শেষে খেলার খবর। ক্রিকেট ম্যাচ পরিচালনা করতে গিয়ে প্রকাশ্যে খুন হয়ে গেলেন এক আম্পায়ার। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে স্থানীয় ক্রিকেটে। আহত একাধিক, অভিযুক্ত এক দর্শক। ফিদে ক্যান্ডিডেটস দাবা টুর্নামেন্টের শুরুতে টানা ড্র এবং হারের পর ষষ্ঠ এবং সপ্তম রাউন্ডে বৈশালী খেতাবের দৌড়ে ফিরে এসেছেন। ভারতের অন্য প্রতিনিধি দিব্যা দেশমুখ 3.5 পয়েন্ট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন, আর প্রজ্ঞানন্দ 3.5 পয়েন্ট নিয়ে খেলছেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।